আসসালামু আলাইকুম। কালুখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। আমরা গত ক্লাসে বাস্তুতন্ত্র কী এবং বাস্তুতন্ত্রের উপাদান সমূহের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিদ্যমান এ বিষয়ে আলোচনা করছিলাম। মাঝপথে আমাদের অনিবার্য কারণবশত ক্লাসের সমস্যা হয়ে গেছে, তো সেই সমস্যা কাটাতে আজকে বাকি গত দিনের যে আমাদের শিক্ষণফলটি ছিল সেই শিক্ষণফলের বাকি অংশ আলোচনা করব এবং সেই সাথে নতুন একটি শিক্ষণফল আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান বিষয়ে আলোচনা করেছিলাম বাস্তুতন্ত্রের উপাদান, জীবজ উপাদান, ভৌত উপাদান, জড় উপাদান। আমরা এই বাস্তুতন্ত্রের তিনটা উপাদানে ভাগ করেছি। একটা হলো জীবজ উপাদান, যেটাকে আমরা বলি লিভিং কম্পোনেন্টস আর লিভিং ম্যাটার্স, এবং জড় উপাদান নন লিভিং ম্যাটার্স, আর ভৌত উপাদান এগুলোর আমরা ইংরেজি প্রতিশব্দ ব্যবহার করতে পারি, সেটা হলো ফিজিক্যাল কম্পোনেন্টস। তো গতদিন আমরা ভৌত উপাদান, জড় উপাদান সম্পর্কে আলোচনা করেছি। তো এখন জীবজ উপাদান। তো জীবজ উপাদান কয় প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো জীবজ উপাদান 3 প্রকার, তোমাদের বইতে আছে 3 প্রকার। প্রথম উৎপাদক, দ্বিতীয় প্রকার খাদ্য, তৃতীয় বিয়োজ। 3 প্রকার জীবজ উপাদানকে আমরা ভাগ করেছি। প্রথম উৎপাদক, দ্বিতীয় খাদক এবং তৃতীয় প্রকার হলো বিয়োজক। তো উৎপাদক কি, এবং সাথে সাথে আমরা উৎপাদকের ইংরেজি প্রতিশব্দটাও জেনে নিই, প্রডিউসার। তো উৎপাদক কাকে বলে, কারাই বা উৎপাদক? শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পরিবেশে, আমাদের এই প্রকৃতিতে সবুজ উদ্ভিদ, একমাত্র সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরাই একমাত্র উৎপাদক। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এরাই একমাত্র উৎপাদক, এবং এদেরকে স্বনির্ভর উদ্ভিদ বলা হয়। স্বনির্ভর, এদেরকে বলা হয় কি স্বনির্ভর। কেন স্বনির্ভর বলা হয়? কারণ তারা খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল নয়, এই জন্য উৎপাদকদের স্বনির্ভর বলা হয়। এরপরে আমরা আলোচনায় যাই খাদক। কনজিউমার, খাদক কি? আমরা এই শব্দ নিশ্চয় বুঝতে পারছি যে খাদক হলো যারা খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয় খাদক, অর্থাৎ পরজীব। খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল, এদেরকে বলা হবে খাদক। তো খাদক এখানে আমরা 3টা স্তরে ভাগ করেছি। একটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তো প্রথম স্তরের খাদক একমাত্র উৎপাদক খেয়ে যারা জীবন ধারণ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে বুঝে নাও, একমাত্র উৎপাদক খেয়ে যারা জীবন ধারণ করে তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। যেমন গরু, ছাগল, হরিণ, ঘাসফড়িং ইত্যাদি অনেক আছে। বিভিন্ন অঞ্চলের বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম খাদক থাকতে পারে। তো এইগুলো হলো প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক আমরা বলে থাকি যারা উৎপাদক খেতে পারে না,
প্রথম স্তরে খাদক খেয়ে যারা জীবন ধারণ করে তাদেরকে আমরা বলবো দ্বিতীয় স্তরের খাদক। আবারও বলি, যারা উৎপাদক খেয়ে জীবন ধারণ করে না, প্রথম স্তরের খাদক খেয়ে যারা জীবন ধারণ করে তাদেরকে বলবো দ্বিতীয় স্তরের খাদক। সবাই খেয়াল করো, তাহলে দ্বিতীয় স্তরের খাদক হলো প্রথম স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করবে। হতে পারে এটা মাংসাশী প্রাণী, যেমন ব্যাঙ, চিংড়ি, মানুষ ইত্যাদি। এরা দ্বিতীয় স্তরের খাদ্য। তৃতীয় স্তরের খাদক কারা হতে পারে? যারা দ্বিতীয় স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়, যেমন বাঘ, মানুষ, সাপ, ময়ূর ইত্যাদি। তাহলে খাদকের কিন্তু একটা ধারাবাহিকতা আছে। প্রথম স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করছে তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলা হচ্ছে, দ্বিতীয় স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করছে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো খাদক বিভিন্ন স্তরে থাকতে পারে, রেয়ার, এটা থাকতে পারে। তো এই গেল আমাদের খাদকের যে 3 প্রকারের স্তর, সেই স্তরে বিবরণ। এরপরে আসলো বিয়োজক। বিয়োজক কারা? বিয়োজকটা হলো উদ্ভিদ প্রাণী যখন মারা যায়, অর্থাৎ জীবের যখন মৃত্যু ঘটে, তখন সেই জীবের শরীর বিশ্লিষ্ট করে মাটির সঙ্গে মিশাই দেওয়ার জন্য কিছু অণুজীব কাজ করে থাকে। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীব, এদেরকেই বলা হয় বিয়োজক। বিয়োজকের ইংরেজি প্রতিশব্দ ডিকম্পোসার। বিয়োজকের ইংরেজি প্রতিশব্দ ডিকম্পোসার। তাহলে আমরা বিয়োজক কাদের বলবো? ব্যাকটেরিয়া, ছত্রাক সহ বিভিন্ন অণুজীব যারা আছে, অর্থাৎ এরা জীবের মৃত দেহকে বিশ্লিষ্ট করতে সহযোগিতা করে, একেবারেই মাটির সঙ্গে মিশাই দেয়, চূর্ণ বিচূর্ণ করে তুষ বানায় দেয়। এদেরকে আমরা বলবো বিয়োজক। এই বিয়োজক কিন্তু পুনরায় আবার এই সমস্ত জীবের মৃতদেহকে যখন মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তখন সেই মাটি আবার জৈব সারে পরিণত হয় এবং সেইগুলো পুনরায় আবার এই উৎপাদকের খাবারের জন্য বিভিন্ন উপাদান হিসাবে উৎপাদক গ্রহণ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বিয়োজক। এখন কিছু প্রাণী আছে, আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলি। যেমন কিছু প্রাণী আছে যারা জীবের মৃত দেহ পছন্দ করে। কিছু খাদক আমরা বলতে পারি যে এরা জীবের মৃত দেহ পছন্দ করে। এদেরকে বলা হয় আবর্জনাভুক প্রাণী। ইংরেজিতে বলা হয় স্ক্যাভেঞ্জার। হ্যাঁ, আবর্জনাভুক প্রাণী। তাহলে তোমরা তোমাদের আশপাশে খেয়াল করো, মৃত জীবজন্তু খেতে পছন্দ করে এরকম কি আছে? ইয়েস, শকুন, কাক, শিয়াল ইত্যাদি। তাহলে এই সমস্ত আমরা খাদকদের আবর্জনাভুক প্রাণী হিসেবে ধরে নিতে পারি। আবার তৃতীয় স্তরের খাদককে কিন্তু সর্বোচ্চ স্তরের খাদক হিসাবেও আমরা বলতে পারি। আমাদের বাস্তুতন্ত্রের যে উপাদান, তাহলে আমরা একটা আলোচনা করি। বাস্তুতন্ত্রের উপাদান আমরা কয় প্রকারে ভাগ করেছিলাম? ইয়েস, 3 প্রকারে। কে? উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক কি? সবুজ উদ্ভিদ। ইয়েস, উৎপাদক সবুজ উদ্ভিদ, অর্থাৎ এই সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। খাদকের কয়টা ভাগে ভাগ করছি? 3টা স্তরে ভাগ করছি।
প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। বিয়োজকটা কি? ইয়েস, বিয়োজক হলো যারা জীবজন্তু মৃতদেহকে যখন মরে যায় তখন সেগুলো পচনে সহযোগিতা করে, অর্থাৎ উদ্ভিদ প্রাণী মৃতদেহটাকে পচনের জন্য সহযোগিতা করে। এরূপ কি কি হতে পারে? কোন কোন প্রাণী? ব্যাকটেরিয়া, ইয়েস, ছত্রাক ইত্যাদি অণুজীব। তা আমাদের নিশ্চয় বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে যে আন্তঃসম্পর্ক, তোমরা এখন সবাই ক্লিয়ার হয়েছ এবং এর ব্যাখ্যা নিশ্চয় বুঝতে পেরেছ। আচ্ছা, আমি এখন নতুন আরেকটি পাঠ আলোচনা করব। সেটি হলো তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির আশেপাশে পুকুর আছে না? হ্যাঁ, আমরা এখন একটা পুকুরের বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করব এবং এর ব্যাখ্যা আলোচনা করব। তাহলে তোমরা আরো পরিষ্কার হয়ে যাবে। একটি পুকুরের বাস্তুতন্ত্র তোমরা সবাই দেখে নাও। আমরা একটি পুকুরের চিত্র স্বল্প পরিসরে অঙ্কন করি। এই গেল নিচে কাদা মাটি, পানি, জলযুদ্ধের এরপরে কি থাকে? ছোট মাছ থাকে, বড় মাছ থাকে, একটা পুকুরের বাস্তুতন্ত্র যদি খেয়াল করি সেখানে তাহলে বাস্তুতন্ত্রের উপাদান, জীব উপাদান আছে, জড় উপাদান আছে। এই জড় উপাদানের ভিতরে যেমন জড় উপাদান নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, পটাশিয়াম আছে, আয়রন আছে, সালফার আছে, হ্যাঁ, ইত্যাদি। এগুলো জড় উপাদানের পুকুরে। কার্বন ডাই অক্সাইড আছে, জীবজ উপাদান। তাহলে একটি পুকুরের বাস্তুতন্ত্রে আমরা যদি খেয়াল করি, জীবজ উপাদানের ভিতরে উৎপাদক আছে, খাদক আছে, বিয়োজক আছে, প্রডিউসার উৎপাদক। তাহলে একটা পুকুরের উৎপাদক, হ্যাঁ, একটা পুকুরের উৎপাদক
কি হতে পারে? হ্যাঁ, একটা পুকুরের উৎপাদক সবুজ উদ্ভিদ, ছোট ছোট সবুজ উদ্ভিদ, শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন ইত্যাদি। সবুজ উদ্ভিদ বা জলজ উদ্ভিদ, কিছু শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন ইত্যাদিকে আমরা উৎপাদক হিসেবে, প্রডিউসার হিসেবে চিহ্নিত করি। এরপরে খাদক। তো খাদকের আমাদের স্তর আছে কয়টি? 3টি। খাদকের প্রথম স্তরের খাদক হিসাবে আছে খুদে ভাসমান পোকা। খুদে ভাসমান পোকা, খুদে ভাসমান পোকা, জুওপ্লাঙ্কটন। খুদে ভাসমান পোকা থাকতে পারে মশার শোককীট, জুওপ্লাঙ্কটন ইত্যাদিকে আমরা প্রথম স্তরের খাদক হিসেবে পুকুরে অবস্থান দেখছি। তো দ্বিতীয় স্তরের খাদক হিসাবে আছে ব্যাঙ, ছোট মাছ। দ্বিতীয় স্তরের খাদ্য চিংড়ি মাছ, এগুলো দ্বিতীয় স্তরে খাদ্য। কিছু জলজ পতঙ্গ, তাহলে এগুলো থাকে দ্বিতীয় স্তরের খাদ্য। এরপর তৃতীয় স্তরের খাদ্য হিসাবে বড় মাছ, তৃতীয় স্তরের খাদ্য। বড় মাছ যেমন শোল মাছ, বোয়াল মাছ ইত্যাদি, বক। তাহলে এইগুলো একটি পুকুরের তৃতীয় স্তরে খাদক হিসাবে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে পাঠ নিয়ে আলোচনা করছি সেটা হলো একটি পুকুরের বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, পন্ডস, ইকোসিস্টেম অফ এ পন্ডস, মানে পুকুরের বাস্তু সংস্থান। এখানে সূর্যের আলো, সবাই খেয়াল করো, সূর্যের আলো থেকে তাপ শক্তি, হ্যাঁ, সূর্যের আলো আসতেছে, এই সূর্যের আলোর সাহায্যেই কিন্তু এই জলজ উদ্ভিদগুলো অর্থাৎ উৎপাদকগুলো তাদের খাদ্য তৈরি করে এবং এই খাদ্য খেয়ে জীবন ধারণ করছে প্রথম স্তরের খাদক। আবার প্রথম স্তরের খাদকদের খেয়ে জীবন ধারণ করছে দ্বিতীয় স্তরের খাদক, আবার দ্বিতীয় স্তরের খাদক খেয়ে জীবন ধারণ করছে তৃতীয় স্তরের খাদক। তো এমনিভাবে আমাদের একটি পুকুরের কিন্তু বাস্তুতন্ত্র এবং পুকুরের ভারসাম্য রক্ষা আছে। এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি যে জুওপ্লাঙ্কটনটা কি। আমরা জুওপ্লাঙ্কটন সাধারণত বলি যে ভাসমান যে জীব, ভাসমান যে প্রাণী থাকে সেইগুলোকে সাধারণত আমরা জুওপ্লাঙ্কটন বলে থাকি। আর একটা বিষয়, যেমন এখানে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, অক্সিজেন আছে, সালফার আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এইগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু প্রকৃতিতে বিদ্যমান ছিল। এগুলো প্রাকৃতিকভাবে প্রকৃতিতে বিদ্যমান ছিল এবং এটা জীবের আবির্ভাবের পূর্বে থেকেই ছিল। তো এমনি করে আমাদের একটি পুকুরের বাস্তুতন্ত্র আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং এই বাস্তুতন্ত্রের যদি কোনো সমস্যা, এক্ষেত্রে বলে রাখি, আমাদের যদি কোনো মনে হয় যে কোনো একটি জীবের সমস্যা হয়, তাহলে কিন্তু এখানে বাস্তুতন্ত্রে একটু ব্যাঘাত ঘটবে, হ্যাঁ, একটু ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে এই পুকুরের ভারসাম্য রক্ষায় আমাদের সমস্যা তৈরি হয়ে যাবে। তো এই সমস্যা যাতে কোনো রকম সৃষ্টি না হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমি কিছু প্রশ্ন তোমাদেরকে করি। তাহলে পুকুরের বাস্তুতন্ত্রে আমরা জড় উপাদান হিসাবে কি দেখতে পাই? ইয়েস, অক্সিজেন, পটাশিয়াম, সালফার, ফসফরাস ইত্যাদি। এরপর পুকুরের জীবজ উপাদান হিসেবে আমরা কি কি জিনিস দেখতে পাই? হ্যাঁ, জীবজ উপাদানকে আমরা যে 3টি ভাগে ভাগ করেছি, উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক এবং বিয়োজক,
তাহলে রহিম বলো বিয়োজকটা কি? ইয়েস, বিয়োজক হলো বিভিন্ন অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এদের কাজটা কি? এদের কাজ হলো জীবের যে মৃতদেহ, অর্থাৎ উদ্ভিদ প্রাণী যখন মরে যায় তখন তাদের মৃতদেহটাকে মাটি কাদার সাথে বিশ্লিষ্ট করে দেওয়াই এদের কাজ। এইগুলো আবার পরবর্তীতে কি কাজে লাগে? হ্যাঁ, এইগুলো আবার পরবর্তীতে উৎপাদকের সারের উপাদান হিসেবে কিন্তু কাজে লাগে, যেগুলোকে আমরা সাধারণত জৈব সার হিসাবে আখ্যায়িত করে থাকি। এবং মনে আছে তোমাদের যে জৈব সারকে আমরা সাধারণত কি বলে থাকি? হিউমাস বলে থাকি। এবং এই হিউমাসের কি উপাদান থাকে? হিউমাসের উপাদান থাকে ইউরিয়া। হিউমাসের উপাদান থাকে উদ্ভিদ প্রাণীর বিভিন্ন কোষ, বিভিন্ন কলা, অঙ্গ প্রত্যঙ্গ। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জীব উপাদান সহ যে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ আলোচনা নিশ্চয় তোমরা সবাই ব্যাখ্যা বুঝতে পেরেছ, এবং সেই সাথে আমাদের একটি পুকুরের বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করে বোর্ডের সহযোগিতায় আমরা একটা চিত্রের মাধ্যমে তুলে ধরেছি, এটাও তোমরা নিশ্চয় পরিষ্কার হয়েছ। আমরা আগামী ক্লাসে নতুন আরেকটি পাঠের আলোচনা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো বিদায়।